আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ ওকে। আচ্ছা বলে দিই, দেখো তোমাদেরকে ওই যে পুরনো একটা লিস্ট ছিল, যে লিস্টটা দেখে আমি প্রত্যেকটা জিনিস তোমাদের বলছিলাম, এবং যে কটা জিনিস বাকি ছিল বাকি জিনিসগুলোকে আর ডিটেল বলিনি, কারণ ওইগুলো তোমরা সবাই চেনো। কয়েকটা জাস্ট ছবি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। সুইচ দু রকম হয়, তোমরা জেনেছো। একটা হচ্ছে দেখো পিয়ানো সুইচ, যেটা তোমাদের সবার বাড়িতে আছে, মানে এটা সিঙ্গেল পোল পিয়ানো সুইচ সবার বাড়িতে আছে। আর একটি হয় হচ্ছে টামলার সুইচ, যেটা পুরোনো দিনে ব্যবহার হতো, মানে এখন আর সেই যে এই টামলার সুইচ সকেট এখন আর ইউজ হয় না, কাজে এই টামলারের কথা আমি বাদ দিচ্ছি। আমাদের কোনো ওয়ারিং আমরা টামলার সুইচ বা এগুলো ব্যবহার করব না সিম্পলি। তো দেখো যাবতীয় যা কিছু আমরা এই পিয়ানো সুইচই ব্যবহার করব মোটামুটি বলতে গেলে। পিয়ানো সুইচ এবং তার সেরকম যে 5 অ্যাম্পিয়ারের সকেট হয়, তোমরা দেখেছো তোমাদের ঘরের সবারই আছে ওই জিনিস। আর 15 অ্যাম্পিয়ারের সিঙ্গেলস মানে পিয়ানো সুইচ, আর 15 অ্যাম্পিয়ার আলাদা সকেট। এইটা দেখে রাখো এই কারণেই, কারণ কিছু লোডের ক্ষেত্রে আমরা 15 অ্যাম্পিয়ারের সুইচ সকেট ইউজ করব, ঠিক আছে? এবং যেখানে আমরা 15 অ্যাম্পিয়ারের সুইচ আর সকেট ইউজ করব, সেই বোর্ডটায় কিন্তু অন্য কোনো লোড আমরা দেব না। এই জিনিসটাকে একটু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, কারণ এর পরবর্তীকালে আমরা যখন নিউমেরিক্যাল প্রবলেমগুলো ধরবো, ওইখানে কিন্তু কখনোই আমরা এই মানে যেখানে এস্টিমেশন করব বা যেখানে ওয়াইডিংটা করব, আমাদের মাথায় রাখতে হবে যেখানে আমাদের এই 15 অ্যাম্পিয়ারের সুইচ সকেট দেবো, যে ছবিটা এখন খোলা আছে, এইখানে কিন্তু অন্য কোনো লোড হবে না। অর্থাৎ মনে করলে যে স্যার এই একই সুইচ বোর্ডটাতে একটা অন্য একটা লোড দিয়ে দিই, না দেওয়াটাই বেটার। একান্তই দিতে চাইলে দিতে পারো, কিন্তু না দেওয়াটা বেটার। 15 অ্যাম্পিয়ারের সুইচ সকেট সবসময় আলাদা থাকবে, সেপারেট। আর এই বাকিগুলো যেগুলো 5 অ্যাম্পিয়ারের, এগুলো তো সব 5 অ্যাম্পিয়ারের সুইচ। তো যে বাকি সমস্ত ছোটখাটো লোডের জন্য আমরা এই 5 অ্যাম্পিয়ারের পিয়ানো সুইচগুলো ব্যবহার করব, ঠিক আছে? তাহলে সুইচ আর সকেট ব্যাপারটা দেখে নিলে, আর তেমন কিছু নেই। এরপরে যেমন দেখো তোমাদের লিস্টে যেটা ছিল, সেটা হচ্ছে পিভিসি ডাক্ট। তো এইগুলো হচ্ছে কেবল ডাক্ট, যে ছবিটা তোমাদের দেখাচ্ছে, একটু বড় করে দেখাই, বড় হবে না? হ্যাঁ, দেখো এইগুলো হচ্ছে কেবল ডাক্ট। কেবল ডাক্ট মানে বুঝতেই পারছো এর কাজটা কি। এর কাজ হচ্ছে এর ভেতর দিয়ে কিন্তু কেবলগুলোকে লাইন করে নিয়ে যাওয়া হয়। কিন্তু কি মনে হচ্ছে যে এই যে ডাক্ট গুলো দেখছো তো ফাঁক 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 রয়েছে, কেউ কি আমাকে বলতে পারবে কারণটা, এই ফাঁক ফাঁক থাকার কি কারণ হতে পারে? স্যার ওই দেয়ালের মধ্যে লাগানোর জন্য কি ওই মানে কোনো একটু দাঁড়াও। হ্যাঁ কি বলছো বলো। মানে ওগুলোকে অ্যাটাচ করার জন্য দেয়ালে বা কোথাও ওয়্যারিং করার জন্য কি? না, আগেই বলি। হ্যাঁ হ্যাঁ কেটে যাচ্ছে, বলো। মনে হয় ঠিক বলছিলে, বলো বলো। তারগুলো বার করার জন্য? প্রত্যেকটা তার, না প্রত্যেকটা তারের গোছাকে একটা একটা করে বাঁধার জন্য একসাথে মানে পুরো না, মানে যেখানে লাইন বার করবো সেখানে স্যার যেখানে যেখানে প্রয়োজন আমরা ফুটোগুলো দিয়ে তারকে বের করে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মিউট পরে করো। যে আমাদের টেস্টিং কিটটার পেছনে ছিল এটা। এক্স্যাক্টলি, আমি ওই জন্যই তোমাদের দেখা করলাম, কারণ ব্যাপারটা হচ্ছে যে এই জিনিস তোমাদেরকে কেবল ডাক্ট হয়তো আগে তোমাদেরকে ওই 3 ফেজের সিমুলেটরটা খুলে দেখিয়েছিলাম। এবং বক্তব্যটা হচ্ছে এটাই যে দেখো এর মধ্যে যে ফাঁক ফাঁক গুলো দেখছো, এই জিনিসকে আমরা এই কেবল ডাক্টকে ইউজ করব কোথায়? যেখানে ইনডোর সুইচ বোর্ড মানে ইনডোর কোন একটা বক্স আছে, ধরো একটা ইনডোর ডিস্ট্রিবিউশন বক্স। হুম, সেই ইনডোর ডিস্ট্রিবিউশন বক্সে কি হচ্ছে, বিভিন্ন রকম তারের গোছা আছে, কিছু তারকে উপর দিকে বার করব, নিচের দিকে বার করব, তখন আমরা এইখানে সেই কেবল ডাক্ট আমরা ব্যবহার করব। তোমাদের যদি তোমাদেরকে একটু ডিটেল দেখিয়ে দিই আমি অ্যাকচুয়ালি কোন জিনিসটার কথা বলছি। ধরো একটা তোমাদেরকে ডিস্ট্রিবিউশন বক্সের ছবি দেখাচ্ছি, দেখো। এগুলোর ভিতরে একটাতেও কেবল ডাক্ট, এইটা পেয়েছি, দেখো। এই ছবিটাকে একটু বড়, দাঁড়াও, এই ছবিটাকে কপি করে নি, দিয়ে পেনটা খুলি। বেশ, এই ছবিটাকে একটু ভালো করে সবাই দেখো। আমি যে জায়গাটা স্পেশালি আরো জুম করছি সেই জায়গাটা দেখো। এখানে দেখতে পাচ্ছ এটা একটা ডিস্ট্রিবিউশন বক্সের ছবি, এবং এই ডিস্ট্রিবিউশন বক্স কখন, যখন আমি ইনডোর ডিস্ট্রিবিউশন বক্সের ডিজাইন করছি না,
তখন কিছু জিনিসের জন্য আমাকে কেবলগুলোকে অ্যালাইন করে নিয়ে যাওয়ার তো একটা ব্যাপার অবশ্যই আছে। দ্বিতীয়, তোমরা দেখবে দেখো এই যে প্রত্যেকটা ডিভাইস গুলো দেখো, কেবল ডাক্ট গুলো তোমরা বুঝতে পেরেছো, কেবল ডাক্টের ভেতর দিয়ে অনেক কেবল যাচ্ছে। ফাঁকগুলো থাকার কারণটা, এই রিজিয়ন গুলো চেক করো, যে রিজিয়ন গুলোকে আমি দেখতে বলছি এই রিজিয়ন গুলো দেখো, এই রিজিয়ন গুলো দেখো, তারগুলো ফাঁক ফাঁক দিয়ে তারগুলো দেখো বেরিয়ে এসেছে, অর্থাৎ বেরিয়ে এসে যে ডিভাইসে লাগানোর কথা সেখানে লেগেছে। যেমন তো এখানে টাইমার আছে, ওইখান থেকে তার বেরিয়েছে, টাইমারে ঢুকেছে। এখানে বেশ কিছু এসপিডি আছে, তো এগুলোতে ঢুকে এসপিডি তে ঢুকেছে। তার মানে হচ্ছে একই সাথে আমার এই ডাক্টের ভেতর দিয়ে আমি কেবেলকে লাই করাতে পারবো, কেবেলগুলোকে নিয়ে যেতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ এই ডাক্ট থেকে আমাকে ওয়্যারগুলোকে বার করতে হবে, যেখানে যেখানে দরকার সেখানে যেন দিতে পারি। যদি আমার মনে হয় যে কেবেলের এই একটা ও কেবেল এইখান থেকে বেরিয়েছে, এইখানে ঢুকবে, এটা এখানে ঢুকবে, এটা এখানে ঢুকবে, তাহলে সেটা তো আমরা যেখানে খুশি সেখানে বার করতে পারি না, তার জন্য এটা দেওয়া আছে। তাহলে সবার বোঝা গেছে কেবল ডাক্টটা কোথায় ইউজ করব এবং কেন ইউজ করব। বক্তব্যটা হলো কেবল ডাক্ট কিন্তু আমরা দেওয়ালের ওপর ব্যবহার করব না, মানে এই যে যেটা দেখাচ্ছি পিভিসি ডাক্ট গুলো, এই ডাক্টটা ব্যবহার করব না। সেখানে আমরা যেটা ব্যবহার করবো কেসিং ক্যাপিং এর ডাক্ট, যে ছবিটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। এইটা বুঝতে আশা করি কারো অসুবিধা নেই, এবং সেই কারণেই তোমাদেরকে এই জিনিসটা বলা হলো যে দেখতে পাচ্ছ কি কারণে ফাঁকগুলি রয়েছে। এবং ডাক্টের পিছন দিকে দেখো কিছু হোলস রয়েছে, ওগুলো হচ্ছে এই কেবল ডাক্টটাকে, ওই এনক্লোজারটা তুমি যে বাক্সটার মধ্যে রাখছো সে বাক্সের মধ্যে মাউন্ট করার জন্য এই তলার যে হোলগুলো রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ একটা হোল আছে, এইগুলো হচ্ছে এই ডাক্টকে মাউন্ট করার জন্য। আর এই ফাঁকগুলি হচ্ছে তারগুলোকে দরকার, যেখানে দরকার সেখানে বার করার জন্য। এবং ওপরে যে ক্যাপটা দেখতে পাচ্ছ, এই ক্যাপটা খোলা যায় বা পড়ানো যায়, যেরকম কেসিং কেপিং এর ক্ষেত্রে তোমরা দেখে থাকবে। পরের ছবিটা দেখাচ্ছি কেসিং কেপিং এর, এইটা। এই জিনিস তোমরা সবাই দেখেছো, কেসিং ওয়্যারিং এ এটাই ব্যবহার করা হয়। এবং কেসিং ক্যাপিং এর হচ্ছে যেরকম থাকে কেসিং ক্যাপিং থাকে, এইটাকে বলছি আমরা কেসিং। এবং তার ওপর যে টুপি মতো যেটা আমরা এঁটে দিচ্ছি ওটা হচ্ছে ক্যাপিং, ক্যাপ, টুপি। তো কেসিং ক্যাপিং ডাক্ট হচ্ছে এটা। আর আগের যে ডাক্টটা এর মাথায় দেখো ছোট্ট, এইটাই হচ্ছে তার ক্যাপিংটা। মানে বুঝতে পারছো, ডাক্টের মাথা দিয়ে এই যে টুপি টুপি দেখতে পাচ্ছ, সলিড যেটা রয়েছে, এই সলিড যে যেটা আছে এটাকে ওর উপর দিয়ে পরিয়ে দেওয়া যায়। অর্থাৎ কেবলগুলোকে লাইক বেছানো হলো, তার উপর দিয়ে ঢাকনা লাগিয়ে দেওয়া যায়। তাহলে এইটাকে আমরা ইউজ করব ইন বক্স অ্যাপ্লিকেশন, মানে যেখানে আমার একটা এনক্লোজারের ভেতরে যদি ওয়্যারিং করতে হয় তখন এই জিনিস। আর যখন ওয়ালের ওপর মাউন্ট করে আমরা কোনো ওয়্যারিং করব তখন কিন্তু, যদি আমাদের পিভিসি ওয়্যারিং কেসিং ওয়্যারিং হয় তখন আমরা এই জিনিস ব্যবহার করব। বোঝা গেছে? দু রকম ডাক্টের আমি দেখালাম, পিভিসি ডাক্ট দু রকম হয়। এরপর যে ছবিটা ছিল সেটা বিভিন্ন রকম পিভিসি পাইপসের ছবি ছিল। তো পিভিসি পাইপগুলোকে আমরা কোথায় ব্যবহার করব? দু জায়গাতেই ব্যবহার করব। আমাদের যেরকম প্রবলেমই দিক, যদি সেটা কনসিলড ওয়্যারিং হয় বা কনসিলড ওয়্যারিং না হয়, ঠিক আছে, আমাকে কিছু না বললে বাই ডিফল্ট আমি পাইপ ওয়্যারিংই ধরে নেব। দেখো পাইপ ওয়্যারিং মানেটা হচ্ছে এই পাইপগুলো কোথায় থাকতে পারে, এই পাইপগুলো যদি আমাকে কেসিং ওয়্যারিং না হয়, ধরো আমাকে কেসিং বলছি, সরি, কনসিলড ওয়্যারিং, কনসিলড ওয়্যারিং যদি না হয় তাহলে সেক্ষেত্রে পাইপ ওয়্যারিং বলে একটা টার্ম হয়, তোমরা হয়তো দেখেছো অনেকে, যে টোটাল দেওয়াল বেবে পাইপ ফেলা আছে। এটা তো অনেক অনেক জায়গাতেই তোমরা দেখেছো, আমাদের কলেজেও আগে দেখেছো তোমরা। তো এই দেওয়াল বেবে যে পাইপ ফেলা আছে, দেওয়ালের ওপর দিয়ে যে পাইপগুলি ভিজিবল, সেইগুলো হচ্ছে এই ধরনের পিভিসি পাইপ। বিভিন্ন রকম সাইজের হতে পারে, কোথায় কি সাইজ নেব বা না নেব সেটা আমরা পরে আলোচনা করে নেবো। মোট কথা, আমাকে যদি কিছু ওয়্যারিং না বলে দেয়, বাই ডিফল্ট আমাকে পাইপ ওয়্যারিং ধরে নিতে পারি বা কেসিং ধরে নিতে পারি। এইটা তুমি যদি কোনো একটা প্রবলেম অঙ্ক তোমাকে দেওয়া হলো, তোমরা দুজন ছাত্র দুভাবে করলে, একজন পাইপ ওয়্যারিং দিয়ে অঙ্কটা করলে, একজন কেসিং ওয়্যারিং দিয়ে অঙ্কটা করলে, দুজনই যদি অঙ্কটা ঠিকঠাক থাকে, মানে তোমাদের নিজেদের হিসেব অনুযায়ী দুজনই একদম ফুল মার্কস পেয়ে যাবে যদি কিছু বলা না থাকে। তো তুমি পাইপ ওয়্যারিং চাইলে ধরতেই পারো। যদি পাইপ ওয়্যারিং করো সেক্ষেত্রে পাইপের এইগুলো হচ্ছে তার পাইপ, এবং এই পাইপের ভেতর দিয়ে ওয়্যারিং করা হয়, তোমরা মোটামুটি দেখেছো, এর ভেতর দিয়ে ওয়্যারগুলোকে নিয়ে যাওয়া হয়। এবং এইগুলি হচ্ছে তার এই ক্ল্যাম্প গুলো। তো যে মানে যেটা দিয়ে আমার দেওয়ালে মাউন্ট করব, ঠিক আছে, এইগুলো হচ্ছে তার ক্ল্যাম্প। এই জিনিসটাও তোমরা সবাই জানো, যাতে পাইপে যখন পাইপ নিয়ে যাবে এটা দিতে হবে। কতটা দূরে দূরে ছাড়া? তোমাকে হাফ হাফ ফুট, হুম, হাফ ফিট, বা বলে দেয় 3/4 ফিট। 3/4 মানে ধরো 8 ইঞ্চ, মানে 12 ফিট, 12 ইঞ্চিতে 1 ফুট হয়। ও 3/4 মানে হচ্ছে কত হচ্ছে,
নয়, 8 ইঞ্চি বা 9 ইঞ্চি ছাড়া ছাড়া গ্যাপিং এ একটা করে এই ক্ল্যাম্প দেওয়া দরকার। তো এইটা কেন বলা হচ্ছে, কারণ তোমার যদি কোনো প্রবলেম ওয়্যারিং এর ক্ষেত্রে মানে কোনো নিউমেরিক্যাল প্রবলেমে তোমাকে একটা লাইন পাইপ লাইন দেখে নিলে এবং পাইপ লাইনে তোমাকে কতগুলো ক্ল্যাম্প কিনতে হবে এটাও তোমাকে এস্টিমেশনে বলতে হবে। 2-10 মানে 2-5টা এদিক ওদিক হতে পারে, তাই বলে কিন্তু তাও মোটামুটি একটা রেঞ্জে মানে অ্যাব্রাপ্টলি তোমাকে বলতেই হবে। সেই কারণে মোটামুটি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি ছাড়া কতগুলো আমি গ্যাপিং এ কতগুলো দিতে পারি সেই অর্ডারে এস্টিমেট করে একটা মোটামুটি বলেই হবে যে এতগুলি আমার ক্ল্যাম্প লাগবে। তো সেই কারণে এই ক্ল্যাম্প জিনিসটাকে ভালোভাবে দেখে নাও, যদি পাইপ ওয়ারিং করতে হয় সেক্ষেত্রে ক্ল্যাম্পটা লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে কনসিলড ওয়ারিং। যদি কনসিলড ওয়ারিং হয়, কনসিলড ওয়ারিং এর ক্ষেত্রে এইটা হচ্ছে ফ্লেক্সিবল, অর্থাৎ দেখো এটাকে ইজিলি বেন্ডেবল, বেন্ড করা যায় এটাকে। এই আগের পাইপটাকে তো তুমি বেন্ড করতে পারো না, এটা দেওয়ালের ওপর দিয়ে মাউন্টেড থাকে। আর দেওয়ালের ভেতরে যদি কনসিলড হয় তখন তোমরা সবাই জানো যে দেখো এই পাইপগুলোতে কনসিল ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। মোটামুটি ভাবে এই পাইপগুলি 1/2 ইঞ্চির পাইপ হয় এবং একটি পাইপের ভেতর দিয়ে প্রায় 1.5 এর যদি তার হয় 6 গাছা তার যেতে পারে। 6 নাম্বারস অফ ওয়্যার অফ তোমার কত বলো 1.5 স্কোয়ার mm। আমরা তো মেনলি লোড গুলো ধরো 1.5 স্কোয়ার mm এর লোড দেবো, তো 6টা বা 7টা অব্দি 1.5 এর তার তুমি এই একটা কেবেলের ভেতর দিয়ে নিয়ে চলে যেতে পারো, মানে একটা পাইপের ভেতর দিয়ে নিয়ে চলে যেতে পারো। ঠিক আছে, এটা একটা জাস্ট একটা থাম্ব রুল হিসেবে রেখে দেবে। কেন এইটা লাগবে, কারণ বক্তব্যটা হচ্ছে কোনো ধরো তোমার সুইচ বোর্ডের দিকে তাকাও, মনে করো তোমার ওয়্যারিংটা কনসিলড ওয়্যারিং, অর্থাৎ ওয়্যারিংটা দেওয়ালের ভেতর দিয়ে হবে, তাহলে সেই সুইচ বোর্ড থেকে উপরের জাংশন বক্সে কতগুলি তার নামবে বা যাবে তার উপর ডিপেন্ড করে এটা তোমাকে ডিসাইড করতে হবে যে কনসিল্টের যে কনসিলটা তো আগে হবে, প্লাস্টার করার আগে দেওয়াল খুঁড়ে কনসিল্টের পাইপটা বসে যাবে, আগে থেকে এস্টিমেট করে রাখতে হবে যে আমার কতগুলি তার এখান দিয়ে যাবে। তো যদি দেখা যায় যে 7টা মতো তার যাচ্ছে, 1.5 এরই সব তার যাচ্ছে, তাহলে চলো একটা পাইপ দিলেই হবে। যদি দেখা যায় যে না আমার টোটাল 11টা 12টা তার হচ্ছে, তাহলে আমাকে সেক্ষেত্রে 2খানা পাইপ দিতে হবে। সেই কারণে এই আইডিয়াটা হালকা একটু হলেও লাগবে। সবার বোঝা গেছে আমি কি বলতে চাইছি? কেউ যদি না বুঝে থাকো একটু বলবে। ওকে, আচ্ছা এরপর ছিল তোমাদের বিভিন্ন রকম বক্সের ছিল তোমার সুইচ বোর্ড এবং মানে সাব সার্কিট বোর্ড এবং বক্স ছিল। ঘরে কতগুলি সাব সার্কিট বোর্ড লাগবে, আমরা যেগুলোকে সুইচ বোর্ড বলি না, তোমার ঘরে ঢুকে তোমার লাইট বা ফ্যান চালানোর জন্য একটি সুইচ বোর্ড আছে, আজ থেকে ওটাকে আমি আর সুইচ বোর্ড বলবো না, বা মাঝে মাঝে বলবো, মেন ওটাকে বলা হচ্ছে সাব সার্কিট বোর্ড। এই যে এইটা, তো দেখো এইটা হচ্ছে সেই সাব সার্কিট বোর্ডের কভার, আর এইটা হচ্ছে সাব সার্কিট বোর্ডের ভেতরে এমএস বক্স। এমএস ফর হচ্ছে তোমার মেটাল স্টিল, এবং হচ্ছে তোমার মানে এমএক্স বক্স ব্যাপারটা আমি বলে দিচ্ছি, মানে তোমাকে ধরে নিতে হচ্ছে যে এটা তোমার একটা স্টিলের বক্সটা আমি নিচ্ছি। এমএস বক্স যদি বলে দিই মাথায় এই ছবিটা ভেসে উঠবে, যদি বলে দিই কভার অফ সাব সার্কিট বোর্ড তখন এই ছবিটা মাথায় ঢুকবে, কারণ তোমরা ভালো করে জানো যে এইটার ওপরে হচ্ছে এইটা চাপবে। এবং এবার হতে পারে দুটোই পিভিসি, এটা আমি এটা এমএস বক্স দেখালাম। কেন এমএক্স বক্স, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যত এস্টিমেশন হয় সব জায়গাতেই তোমার হচ্ছে দেওয়াল খুঁড়ে কনসিল ওয়্যারিং হয়, আর কনসিল ওয়্যারিং হলে এ ধরনের বক্স তোমরা জানো যে দেওয়ালের মধ্যে বসবে প্লাস্টার হওয়ার আগে, এবং সবকিছু প্লাস্টার রং চং হয়ে যাওয়ার পর ওয়্যারিং ফাইনাল হওয়ার পর এই কভার দিয়ে তোমার এই বক্স চাপা পড়বে। তাহলে জাংশন বক্সের কভার কতগুলি এবং জাংশন বক্সের এমএক্স বক্স কতগুলি, তোমাকে এইটার আলাদা করে এস্টিমেশন হিসেব করতে হবে। আমরা যখন নিউমেরিক্যাল প্রবলেম গুলো করবো আমাকে বলেই হবে যে এমএক্স বক্স এত বাই, দেখো এটা যেমন ধরো মোটামুটি ধরে নাও এটা প্রায় প্রায় এটা 8x4 আছে বক্সটা। তো এটা যদি 8x4-এর একটা বক্স হয়, তো তোমাকে এটা বলে দিতে হবে যে 8x4 এমএস বক্স এতগুলি এবং তার কভার 8x4-এর এতগুলি কভার। ব্যাপারটা সবার বোঝা গেছে কি বলতে চাইলাম? এই কভারটা তৈরি হয় ব্যাকেলাইটের, ঠিক আছে, এটা ব্যাকেলাইট। ব্যাকেলাইট হতে পারে পিভিসিও, এখন আর খুব কম হয়, ব্যাকেলাইটই ম্যাক্সিমাম তৈরি হয়। তো এরপর দেখো কিছু জাংশন বক্স দেখাই। যদি পাইপ ওয়্যারিং হয়, তোমরা জানো পাইপ ওয়্যারিং হলে এই ধরনের জাংশন বক্স কেউ দেখেছো কিনা জানি না, তো জেনে রাখো এই ধরনের জাংশন বক্স ব্যবহার করা হয় 4 ওয়ে। কেন 4 ওয়ে? কারণ দেখো চারদিক দিয়ে 4টে পাইপ ঢুকতে বেরোতে পারে, অর্থাৎ মনে করো এটা একটা জাংশন বক্স, চারদিকে 4টে পাইপ বেরিয়ে গেছে, যদি পাইপ ওয়্যারিং হয় তো
তাহলে পাইপ ওয়ারিং যদি হয় সেক্ষেত্রে জাংশন বক্সটা কিন্তু এরকম হবে, মাথায় রাখতে হবে। এবং এর নামটা হচ্ছে তোমার পাইপ জাংশন বক্স। পাইপ জাংশন বক্স হচ্ছে এটা। যদি ওয়ারিং পাইপ ওয়ারিং এর করো তখন একমাত্র এটা। আদারওয়াইজ যদি তোমার ওয়ারিং কেসিং ক্যাপিং বা কনসিলড ওয়ারিং হয় বা ব্যাটন ওয়ারিং হয় সেক্ষেত্রে হচ্ছে এইরকম। কারণ এটা হচ্ছে জাংশন বক্সের এমএস জাংশন বক্স 4x4, মোস্টলি এটা 4x4ই আমরা ইউজ করে থাকি। আর এইটি জাংশন বক্সের কভারটা দেখাইনি আমি। তো ধরো এর উপর একটা 4x4-এর ঢাকনা ঢাকনা লেগে গেল, ঠিক আছে। অর্থাৎ যত জায়গায় এস্টিমেশন করবে সেই এস্টিমেশনের জায়গায় এই 4টি জিনিস উল্লেখ থাকবে। এমএস এমএস বক্স ফর তোমার সাব সার্কিট বোর্ড বিভিন্ন সাইজের হতে পারে, এই সাব সার্কিট বোর্ডের কভার অ্যাকর্ডিংলি সেই সাইজের হবে। এরপর জাংশন বক্স পাইপের হলে এরকম বা অন্য কেস হলে এরকম এমএস জাংশন বক্স এবং জাংশন বক্সের কভার 4x4। এই দুটি কিন্তু মাথায় খাটিয়ে একটু খাতায় লিখে দিতে হবে, কারণ এই এই কটা তোমাকে একটু মাথায় ভাবিয়ে নিতে হবে যে এই কটা জিনিস আমার কিন্তু লাগবে। ঠিক আছে, বোঝা গেছে সবার আশা করি। এরপর কি কি লাগে আমাদের যদি কোথাও 4x4 কি সব ক্ষেত্রেই হবে? জাংশন বক্স 4x4ই হয়। আচ্ছা, বলে দিই জাংশন বক্স 4x4 হবে যদি ওই জাংশন বক্সের উপর কোনো এক্সট্রা লোড না চাপে। যেমন ধরো অনেক ক্ষেত্রে আমরা করি কি জাংশন বক্সের উপর একটা সুন্দর একটা ঝর্ণার মতো একটা আলো লাগাই, যে আলোটার একধারে ধরো একটু জোরালো আলো একদিকে নাইট ল্যাম্প জ্বালাই, তো এরকম হয়তো জাংশন বক্সের উপর একটা এরকম ধরো ল্যাম্প লাগাই। যদি সেই ল্যাম্পটা সাইজে বাল্কি হয়, ভারী হয়, সেক্ষেত্রে আমার জাংশন বক্সের সাইজটা বড় হবে। আদারওয়াইজ আমরা বাই ডিফল্ট ধরেই নেবো যে ওই জাংশন বক্সের উপর আমরা কোনো, যদি একান্তই একটা পয়েন্ট হয় তুমি বলে স্যার জাংশন বক্সের উপর একটাই আমার ল্যাম্প বসবে, তাহলে সেই 4x4-এর উপর একটা ল্যাম্প বসে যাবে, ল্যাম্পের হোল্ডার বসে যাবে। কিন্তু যদি ল্যাম্পের হোল্ডার ছাড়া বড় কোনো লোড বসে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই জাংশন বক্সের সাইজ বাড়াতে হবে। আমরা বাই ডিফল্ট চেষ্টা করব যে জাংশন বক্সের উপর কিছু না বসাতে, উচিত নয় বসানোটা। সেই কারণে জাংশন বক্সটা বাই ডিফল্ট 4x4। ঠিক আছে, বেশ। এইটা দেখো এক্সটেনশন বোর্ড বক্স, প্রভিশন ফর এক্সটেনশন বক্স। এক্সটেনশন বক্স গুলোকে আমার তোমাদের যে যেরকম কোশ্চেন আসছে সেই কোশ্চেন অনুযায়ী এক্সটেনশন বক্স কোথাও লাগার কথা নয়। যদি এই এক্সটেনশন বক্সের প্রভিশন কোথাও দিয়ে রাখতে হয় তাহলে সেখানে দিয়ে রাখতে হবে। আমি তোমাদেরকে এই ছবিটা একটা বিশেষ কারণে দেখাচ্ছি, এই ছবিটা দেখানোর কোনো দরকার ছিল না। ছবিটায় আমার সবাইকে প্রশ্ন, এটা যে বানিয়েছে সে কি ঠিক বানিয়েছে? যে জানো সে বলবে না, সে একটু প্লিজ চুপ থাকো। আগে যারা জানো পারছো না তারা একটু ভাবো, মাথা খাটাও, যে যে এটা বানিয়েছে সে কি ঠিক বানিয়েছে? যাদের মনে একটু কনফিউশন আছে তার আগে উত্তর দাও। তারা যদি না পারছো তাহলে যে পারছো সে উত্তরটা দাও, কেটে যাচ্ছে। আমার প্রশ্ন এ যেটা মানে এটা যে বানিয়েছে সে কি ঠিক বানিয়েছে, এটা আমার প্রশ্ন। স্যার আমার মনে হচ্ছে একটা ফিউজ। না ফিউজ আমি চাইছি না, ধরে নিচ্ছি আমি অলরেডি আগেই কোনো একটা এমসিকিউ রয়েছে, ফিউজ নয়। অন্য কেউ কিছু বলো, কি ভুল আছে এতে? ইন্ডিকেটর দেওয়া উচিত ছিল। হ্যাঁ ইন্ডিকেটর নয়, ওই যেটা বললো এইটা হচ্ছে উত্তর। আরেকবার বলো উত্তরটা তোমার। একটা 5 অ্যাম্পিয়ার সকেট রয়েছে, একটা হচ্ছে 15 অ্যাম্পিয়ারের সকেট লাগবে। এটা একটাই কারণ, হয় 15 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার, দুটো না না, উত্তরটা তুমি কাছাকাছি গিয়ে একটু ঘুরে এলে। সেটা হচ্ছে এইটা কি কি কাজ করবে বলতো, এটা এক্সটেনশন। অর্থাৎ একটা বোর্ড থেকে তুমি আরেকদিকে একটা এক্সটেনশন করতে পারো। কিন্তু মুশকিলটা হচ্ছে দেখো টপটা কত দিয়েছে, 5 অ্যাম্পিয়ারের টপ দিয়েছে, মানে যেটা প্লাগে তুমি গুঁজবে ওটা 5 অ্যাম্পিয়ারের, আর এই প্লাগ পয়েন্ট সকেটটা দেখো 15 অ্যাম্পিয়ারের। তুমি 5 অ্যাম্পিয়ারের একটা সকেট থেকে 15 অ্যাম্পিয়ারের লাইন কি টানবে তুমি? কি হবে, তুমি যদি মনে করো যে এই 15 অ্যাম্পিয়ারের ধরো তোমার গিজার, তোমার বাড়ির যে ওয়াটার হিটার বা গিজার রয়েছে, মনে করো সে গিজারটা 15 অ্যাম্পিয়ারের সকেটে লাগে। তো 15 অ্যাম্পিয়ারের যদি সকেট হয় মানে ওপরের সকেটটা, সবাই আশা করি জানো যে এই ওপরে 3টে মানে বড় হোলস যেগুলো আছে সেইটা হচ্ছে 15 অ্যাম্পিয়ারের আর নিচেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ারের। ওপরের ট্রায়াঙ্গেলটাকে আমি যদি নিই তাহলে ওপরের ট্রায়াঙ্গেলটা হচ্ছে 15 অ্যাম্পিয়ারের। তো মনে করো তুমি একটা 15 অ্যাম্পিয়ারের লোড চালিয়ে দিলে, কিন্তু সেটা দেখো এইখানে যে টপটা ইউজ করা হয়েছে না,
এই টপটা তো 5 অ্যাম্পিয়ারের, তাহলে এইটা তো আগে পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? তার মানে তার তার কি উচিত ছিল, তার এই টপটাকেও 15 অ্যাম্পিয়ারের উচিত ছিল, অর্থাৎ সে নিশ্চয়ই 15 অ্যাম্পিয়ার একটা লোড চালাবে, সে তো এটা এক্সটেনশন ইউজ করছে, তাহলে সে যে এক্সটেনশন বক্স থেকে এটা নিয়ে আসবে, তোমাদেরকে একটু আগে ছবিটা আমি দেখিয়েছিলাম 15 অ্যাম্পিয়ারের, কোথায় গেল ওটা, এইটা, তাকে তো এই রকম কোন একটা পয়েন্ট থেকে এক্সটেন্ড করে নিয়ে যেতে হবে, তাহলে সেটা মাস্ট বি 15 অ্যাম্পিয়ার। সে যদি সেখানে 5 অ্যাম্পিয়ার ইউজ করে তাহলে কি করে হবে না? এইটা হচ্ছে বক্তব্য। ছবিটা আমি এই জন্যই অ্যাকচুয়ালি দেখাচ্ছিলাম যে এই এক্সটেনশন বোর্ড যদি মানে এক্সটেনশনের প্রভিশন তোমাকে কোথাও রাখতে হবে না, যদি রাখতে হয় সেক্ষেত্রে তোমাকে একদম ওয়াইডিংই করে নিয়ে যেতে হবে, এরকম ফ্লেক্সিবল কেবল দিয়ে কোনো দরকার নেই। ঠিক আছে, এটা বলার বক্তব্য ছিল। বোঝা গেছে সবার ভুলটা কি, মানে এটা কি ভুল করেছে সবাই বুঝতে পেরেছো ক্লিয়ারলি? কেউ না বুঝে থাকলে বলবে। স্যার আপনি জানলেন কি করে ওটা 5 অ্যাম্পিয়ারে? ওটা দেখেই বোঝা যাচ্ছে 5 অ্যাম্পিয়ারে, দেখে নেন, তোমাকে দেখিয়ে দিই চলো, ওটা চোখে দেখেই বোঝা যাবে। একদম 5 অ্যাম্পিয়ারের টপ দেখো, 3 পিন টপ, এইটা দেখো 5 অ্যাম্পিয়ারের 3 পিন টপ, যে ছবিগুলো দেখাচ্ছি 3 পিন লিখেছি দাঁড়াও, 3 পিন টপ। তো দেখো 5 অ্যাম্পিয়ারের এইটা হচ্ছে সব 5 অ্যাম্পিয়ার, এইটা 15 অ্যাম্পিয়ার না, এটা 5 অ্যাম্পিয়ার আছে। এইটা দেখো, এই যে এইটা বা এইটা, তুমি তুমি যেগুলো নর্মালি ইউজ করে থাকি আমরা, এগুলো হচ্ছে 55 অ্যাম্পিয়ারের টপ। এটা এটা ও সাইজ দেখেই বোঝা যাবে, এরকম ছোট সাইজটা দেখলেই বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি 5 অ্যাম্পিয়ারের টপ। হ্যাঁ, আর 15 অ্যাম্পিয়ার টপটা দেখো কেমন দেখতে হয়। ওহ সরি, একই ছবি এলো, গুগল ইমেজ ঠিকঠাক নাই। এইটা দেখো, এইটা দেখেছো কত বড় ওপরে আর্থিং পিনটা? ওটা দীর্ঘদিন ধরে তুমি দেখলেই চিনে যাবে একটা কোনটা 15 অ্যাম্পিয়ার টপ, কোনটা 5 অ্যাম্পিয়ার টপ। হুম, তাছাড়া ঠিক আছে। তাছাড়া এই যে ছবিটা, এই ছবিটা থেকে তুমি ধারণা করতে পারছো, তুমি এই তিনটে ট্রায়াঙ্গেলের মধ্যে গ্যাপটা দেখো, আর এই নিচের তিনটে ট্রায়াঙ্গেলের মধ্যে গ্যাপ দেখো, এইটা এই নিচেরটাই বসবে, উপরেরটা কিন্তু আঁটবে না, তার মানে এটা অবশ্যই 5 অ্যাম্পিয়ারের টপ। হুম, বেশ। এরপর হচ্ছে এটা গেল, এই জিনিসটা একে বলা হয় সিলিং রোজ। ঠিক আছে, সিলিং রোজ মানে ফুলের মতো, ফুল হিসেবে বলা যায় সিলিং থেকে। এইগুলো কোথায় ইউজ করি আমরা? আইদার কোনো টিউবলাইট জাতীয় কোনো ল্যাম্প যদি থাকে যেখানে ওয়্যার, এক্সটার্নাল ফ্লেক্সিবল ওয়্যারের পয়েন্ট আউট দরকার আছে, সেখানে আমরা এটা ব্যবহার করি। বা কেসিং কেপিং বা ব্যাটেন ওয়্যারিং হলে আমরা ফ্যান ইত্যাদির পয়েন্টের জন্য আমরা এই ধরনের একটা কাপ হোল্ডার ব্যবহার করি, তাই তো? তো এইটাকে বলা হয় সিলিং রোজ, ফুল আর কি, ফুল। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে যে কটা তুমি ফ্যানের পয়েন্ট করবে এবং যতগুলো টিউব লাইটের পয়েন্ট করবে, ইনটু ততগুলো সিলিং রোজ তোমাকে এস্টিমেশনে দিতে হবে। খাতায় যখন লিখবে ওই সিলিং রোজটাকে উল্লেখ করে দিতে হবে যে এতগুলো আমার সিলিং রোজ লাগবে। বোঝা গেছে? স্যার বলো। তো মানে কনসিল ওয়ারিং এর ক্ষেত্রে তো তখন না পাখার না, জন্য হ্যাঁ ওটা হ্যাঁ লাগবে হ্যাঁ, না। লাগবে না, লাগবে না, না না, কনসিল ওয়্যারিং এ পাখার জন্য লাগবে না, টিউব লাইটে লাগবে, টিউব লাইটে হ্যাঁ হ্যাঁ কিন্তু স্যার লাগবে, হ্যাঁ টিউব লাইট লাগবে। ঠিক। নেক্সট দেখো, দু রকম হোল্ডার হয়, এটা বলা হয় স্ট্রেট হোল্ডার, এটাকে বলা হয় অ্যাঙ্গেল হোল্ডার। কেন কোনটা বুঝতে পারছো? যা, আগে ছবিটা কোথায় গেল, পালিয়ে গেল কেন? হ্যাঁ, এইটা হচ্ছে তোমার স্ট্রেট হোল্ডার। স্ট্রেট হোল্ডার আমরা কোথায় দেব? যেখানে ল্যাম্প সিলিং মানে আমার রুফ থেকে নিচের দিকে ফেস করে ঝুলবে, সেখানে সব জায়গায় আমাকে এই জিনিস দিতে হবে। আমি বোঝাতে পারছি ব্যাপারটা কি? তোমার বাড়ির 4টে দেওয়াল এবং বাড়ির মানে তোমার ঘর, যে ঘরে তুমি এই মুহূর্তে বসে আছো, মনে করো সেই ঘরের যে 4টি দেওয়াল, সেই 4টি দেওয়াল এবং হচ্ছে উপরে সিলিং আছে। যদি সিলিং থেকে বটমের দিকে ফেস করা কোনো ল্যাম্প দিতে হয়, তাহলে সেক্ষেত্রে এই স্ট্রেট ল্যাম্পটা ইউজ করবে, এই স্ট্রেট হোল্ডারটা ইউজ করবে। যদি তোমার ওয়ালের ওপর মাউন্টেড কোনো ল্যাম্প হয়, অর্থাৎ দেওয়ালে আলোটা থাকবে, সে আলোটা সোজা থাকবে না, সে আলোটা একটু নিচের দিকে মুখ করে থাকবে, সেক্ষেত্রে তোমাকে এই অ্যাঙ্গেল হোল্ডার দিতে হবে। কাজেই এইটা একটু মাথায়
খেয়াল করবে তুমি যখন এস্টিমেশন করবে তখন কিন্তু তোমাকে এইটা বলে দিতে হবে যে আমি তোমাকে বুঝে নিতে হবে যে আমি লাইটের পজিশনটা কোথায় দিচ্ছি। তো লাইটের পজিশন যদি সিলিং এ দিই তাহলে স্ট্রেট হোল্ডার, আর লাইটের পজিশন যদি কোনো জাংশন বক্সের ওপরে বা কোনো একটা বোর্ডের ওপরে দিই তাহলে আমাকে সেক্ষেত্রে অ্যাঙ্গেল হোল্ডার। ঠিক আছে, এছাড়াও আরেক রকম হোল্ডার হয় ব্র্যাকেট হোল্ডার। দেখো সেটা হচ্ছে এইটা ব্র্যাকেট হোল্ডার। তোমরা হয়তো ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাবে দু একটা এরকম ছিল, হয়তো অনেকে খেয়াল করেছো। এইটা হলো ব্র্যাকেট হোল্ডার। ঠিক আছে, ব্র্যাকেট হোল্ডার এখনকার দিনে আর লাগে না, নর্মালি এগুলো তো ইউজ হয় না, বা তোমাদের হলো তোমাদেরকে এই জিনিস ইউজ করতে হবে না, জাস্ট আমি দেখিয়ে রাখলাম এটা হচ্ছে ব্র্যাকেট হোল্ডার। ব্র্যাকেট হোল্ডারের ক্ষেত্রে খুব একটা ইয়ে লাগবে না, তুমি এই অ্যাঙ্গেল হোল্ডার বা হচ্ছে স্ট্রেট হোল্ডার এই দুটোর মধ্যে ব্যবহার করো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এরপরে এইটা আমি লাস্টে আমি বলছি এটা কি জিনিস। ছবি তোমাদের এই অবধি আছে এবং দেখবে তোমাদের যে লিস্টটা থেকে আমি আগের দিন বলছিলাম না, ওই লিস্টের মধ্যে এই কটা জিনিসই রয়েছে, আর খুব একটা বাইরে এর বাইরে যদি কিছু থাকে একটু আমাকে বলো। মনে হয় খুব একটা জিনিস নেই। এইগুলি সম্পর্কে একটু আমি ছবি সহ ধারণা দিয়ে দিলাম, কারণ এরপরে আমাদের যাবতীয় নিউমেরিক্যাল প্রবলেমগুলো যখন করব আমাদেরকে কিন্তু ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার কোন জিনিসটা চোখের সামনে ভাসাতে হবে, যে এটা এই লাগবে, এটা এই লাগবে, এটা এই লাগবে, ভেবে ভেবে তোমাকে এস্টিমেশন গুলো লিখতে হবে। বেশ, এরপরে তোমাদেরকে দেখো একটা পিডিএফ তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করেছি। এটা হচ্ছে এই পিডিএফটা, যেটা হচ্ছে গাইডলাইন্স অফ ইলেকট্রিক্যাল ওয়্যারিং। এখান থেকে কিছু কিছু জিনিস আমি অলরেডি আগে বলেছি, যেমন হচ্ছে এই 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 যে হচ্ছে ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টটা তোমাদেরকে একদিন আমি আগে বলেছিলাম আগের দিন, যে একটা কাজ কি করে শুরু হবে, রিটেন অ্যাপ্রুভাল হবে, স্টার্ট ওয়ারিং বা রিপেয়ারিং হবে, লাস্টে ফর্ম জি লাইসেন্স হবে, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশনের মিটার বসবে। এটা সেই ফ্লো চার্ট। এর উত্তরটা এটা মনে রাখার জন্য ফ্লো চার্টটা পরীক্ষা খাতায় লিখলে খুব ভালো, এটা খুবই ভালো, তুমি লিখতে পারো। আর আদারওয়াইজ সেইখানে জিনিসটা উত্তরটা সুন্দর রয়েছে, যে প্ল্যানিং অফ ইলেকট্রিক্যাল ওয়ার্ক, প্রথমে সাইট ভিজিট হয়, লোড রিকোয়ারমেন্ট ডিটারমাইনিং হয়, এগুলো এক সব করে এসে তারপর এই ওয়াইজ কাজ হয়। বেশ, এরপর তোমাদেরকে কিছু ডায়াগ্রাম আমি দেখাবো এই পিডিএফটা থেকে। দাঁড়াও, এই পিডিএফটা থেকে কিছু আমি ডায়াগ্রাম তোমাদেরকে দেখাবো। তার কারণটা হচ্ছে এই ডায়াগ্রামগুলো দেখে কিছু জিনিস বোঝার আছে। সেটা কি, যেমন হচ্ছে দেখো এখানে একটা ডায়াগ্রাম করা হয়েছে এবং দেখে বুঝতে পারছো এই ডায়াগ্রামটা ওয়ান কাইন্ড অফ সিঙ্গেল লাইন এসএলডি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ডিটেল ওয়্যারিং ডায়াগ্রাম কিন্তু এটা নয়। ঠিক আছে, সিঙ্গেল লাইন, একটা লাইনে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে তোমরা বুঝতেই পারছো। কি লেখা আছে, সাপ্লাই ফ্রম লাইসেন্সি, মানে সার্ভিস ওয়্যার এসেছে, দেন একটা কাট আউট প্রভিশন আছে, কাটা যেতে মানে সার্ভিসে কাট করতে পারা যায়। কাট আউট প্রভিশনের পর রয়েছে দেখো এনার্জি মিটার। এই এনার্জি মিটার অবধি হচ্ছে বলেছিলাম লাইসেন্সি, মানে যে তোমাকে সাপ্লাই কনজিউমার লোড, মানে তোমাকে মানে কনজিউমারকে যে সার্ভিস কানেকশন দিচ্ছে সেই লাইসেন্সির অধিকার হচ্ছে মিটার অবধি। এইখানে তোমার অধিকার নেই। মিটারের পরে থাকে একটা মেন সুইচের বক্স। তো এটা একটা জাস্ট এক্সাম্পল। তো এখানে কি করে দেখো 40 অ্যাম্পিয়ার একটা মেন সুইচ বক্স বসিয়েছে। তারপর কি আছে দেখো, এই লোডটাকেও দুভাগে ভাগ করেছে, বুঝতে পারছো। একটা লোড ডাইরেক্টলি চলে গেছে এই দিকের কিছু লোডে, আর একটা লোড চলে গেছে এই দিকের কিছু লোডে। দুদিকেই ও বসিয়েছে একটা করে আরসিডি, মানে ওই আরসিসিবি আর কি, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। সেই লাইনটা ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন বক্সের ভেতরে। তাতে অনেকগুলি এমসিবি আছে। কি কি এমসিবি আছে দেখে নাও। ও সরি, অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, এটা দেখো, কি হলো। তো দেখতে পাচ্ছ এখানে কি করা হয়েছে। দেখো প্রথম এতে 6 অ্যাম্পিয়ারের, এগুলো হচ্ছে সার্কিট ব্রেকার মানে এমসিবি আর কি। সার্কিট ব্রেকারও দেওয়া যেতে পারে বা ফিউজও দেওয়া যেতে পারে। এখানে সার্কিট ব্রেকারই আমরা ধরে নিচ্ছি। তো ধরো 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার তিনটি, এবং দেখো 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার 3টে। এইভাবে হয়তো লোডটা ওরা ভাগ করেছে ডিস্ট্রিবিউশন বক্সের মধ্যে। এবং দেখো এখানে যেটা করেছে এটা ভুল করেছে আমি বলবো, কারণ 20 অ্যাম্পিয়ারের একটা লোড থেকে ডাইরেক্ট এয়ার কন্ডিশনারকে এইভাবে দেওয়া উচিত নয়। এয়ার কন্ডিশনার যদি থাকে তার পয়েন্টটা একই লাইন থেকে দেওয়া উচিত নয়। তুমি যদি একই ডিস্ট্রিবিউশন বক্সের ভেতরে করো, এইরকম একটা আলাদা, এরকম যেমন আলাদা করেছে আলাদা করে করতে পারো। এইখান থেকে করাটা কিন্তু প্রথম কথা উচিত নয়। যাই হোক, এটা করেছে। ঠিক আছে, জাস্ট এক্সাম্পলটা দেখে নাও যে কিভাবে তুমি এসএলডি আঁকবে, শুধু ওইটুকু ধরে নাও। যদি এসএলডি আঁকতে হয়, এসএলডি তে আর কি উল্লেখ থাকে না, কোন তারগুলি কতর সেইটা উল্লেখ থাকে।
যদিও এই ফিগারটা পুরোটা উল্লেখ করেনি, কারণ দেখো 6 অ্যাম্পিয়ারের এই যে লাইনটাকে, এই যে তিনটে লাইন ক্রস দেখিয়েছে, ক্রস মানে এগুলোকে বুঝিয়েছে এরা হচ্ছে 2 × 1.5 স্কোয়ার পিভিসি, মানে বুঝে নিতে হবে পিভিসি ইনসুলেটেড কেবল 2 × 1.5 মানে 2 গাছা তার, সব দুটো দুটো করে গেছে, দুটো রান, 2 রান ইন্টু 1.5 স্কোয়ার এর তার, এই ওপরে তিনটে, সেই দেখো 6 অ্যাম্পিয়ারের সুইচ। নিচের যদি গুলো দেখো 20 অ্যাম্পিয়ারের সুইচ, মানে এগুলো বুঝতেই পারছো অনেক ভারী লোড, এবং ভারী লোড হওয়ার জন্য এই তারগুলি কত দেখো এখানে তিনটে ক্রস অ্যারো দিয়ে এদেরকে বোঝানো হয়েছে 2 × 4 স্কোয়ার, মানে এগুলো 4 তার, ঠিক আছে। এছাড়াও এইখানে 10 মিলি অ্যাম্পিয়ার একটা আরসিডি লাগিয়েছে, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ডিভাইস, ওয়াটার হিটার। কারণটা হচ্ছে ওয়াটার হিটার ব্যাপারটাই হচ্ছে, ওয়াটার হিটার মানে গিজার বা ওই ধরনের কিছু বলতে পারো। যদি এই জিনিসের আর্থ ফল্ট হয় তাহলে তোমার পাইপ লাইন থেকে তোমাকে শক মারবে, মানে তুমি যে বাথরুমে কল খুলতে হবে তোমাকে শক মেরে দেবে। সেই কারণে এখানে একটা আরসিডি ওরা বসিয়েছে, যে যদি বাই চান্স এই হিটারের ভেতরে কোন রকম লিকেজ হয় তাহলে সেটা আর্থ কানেকশন দিয়ে বেরোনোর আগেই আরসিডি ট্রিপ করে যাবে। ভাবো না 10 মিলি অ্যাম্পিয়ার, এই 10 মিলি অ্যাম্পিয়ারটা কি তোমাদেরকে বলেছিলাম, এটা হচ্ছে হিসেবের গড়মিল, যেটা অর্থাৎ আমার ফেজ দিয়ে যতটা কারেন্ট এলো নিউট্রাল দিয়েও ততটাই কারেন্ট পাস করবে। যদি ফেজ এবং নিউট্রাল কারেন্টের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য যদি 10 মিলি অ্যাম্পিয়ার হয়ে যায়, অর্থাৎ এই 10 মিলি অ্যাম্পিয়ার যদি আর্থিং হয়ে ড্রেন হতে থাকে, তাহলে ইনস্ট্যান্টলি এই সার্কিট ব্রেকার ট্রিপ করবে, করে তোমার মানে সেফটিটাকে বজায় রাখবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আরসিডি কোথায় দেওয়া ইম্পর্টেন্ট। এখানে যে একটা আরসিডি দিয়েছে, তোমাদের বলবো যে তোমরা যে প্রবলেম গুলো করবে, মানে যে ধরনের এস্টিমেশন গুলো করবে, এখানে আরসিডি দেওয়া দরকার নেই। যদি তোমার মনে হয় আরসিডি দিতে হবে, তুমি চাইলে গিজারের লাইনটা একটা আরসিডি দিতে পারো, যেখানে গিজার আছে, কারণ ওই লাইনটা যেন কোনোভাবেই মানে আর্থ ফল্ট না হয়, এইটাকে একটু এনসিওর করতে হবে। এছাড়াও এখানে একটা এরা তো এসি ডাইরেক্ট দিয়েই দিয়েছে এখান থেকে, যদি আমি বললাম যে এই লাইনটাকে আলাদা করে দেওয়াই উচিত, মানে এইখান থেকে লাইন এসছে আর এইখান থেকে একটা আলাদা সেপারেট লাইন করা উচিত ছিল এই তিনটের জন্য, আর একটা স্পেয়ার লাইন রেখে দিয়েছে ভবিষ্যতে যদি কিছু করে আর কি। এছাড়াও লাইনটাকে আরো দেখো, এইগুলো তো সব ছোট লোড, মানে 6 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ারের লোড এগুলো, আর এখানে দেখো আছে 16 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার 32 অ্যাম্পিয়ারের লোড। এখানে বিভিন্ন রকম করেছে, এখানে পাওয়ার সার্কিট, মানে এটা হয়তো অন্য কিছু, মানে এক্সাম্পল, এটা একটা উদাহরণ, যে কোথাও যদি এরকম হাই অ্যাম্পিয়ারের লাগে তাহলে সেই লাইনটাকে দেখো সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। কোনটা কত তার সেটা এইভাবে দেখিয়েছে, এইরকম কাটা কাটা দিয়ে একটা লাইন, কমন লাইন করে ওদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। এগুলো দেখো 2.5 এর তার, আর এই দুটো এইগুলো হচ্ছে সব 4 তার। এইভাবে করা হচ্ছে, এটা একটা এক্সাম্পল। এছাড়াও এটা একটা এক্সাম্পল যেখানে করা হচ্ছে কি, একটাই মানে যে লাইনটা ছিল এই বাস থেকেই আবার প্যারালালি লাইন টেনে নিয়েছে, এভাবেও করা যেতে পারে। স্যার ওখানে ওই 2 × 1.5 যেটা বলছে ওটা 2টা কেন দিচ্ছে? দুটো রান, ফেজ আর নিউট্রাল দুটো করে রান। স্যার ওই এমসিবি তাহলে কি টুপল এমসিবি হবে ওগুলো সব, যেগুলো একটা করে বেরিয়েছে? না, এখানে হচ্ছে এখানে যে দেখো এখানে ছবিগুলো ডিটেল দেয়নি, অ্যাকচুয়ালি 6 অ্যাম্পিয়ারের এমসিবি গুলো সিঙ্গেল পল হওয়া উচিত, আর এই 20 অ্যাম্প ইয়েগুলো যেগুলো আছে এয়ার কন্ডিশনার যেগুলো বা ওয়াটার হিটার যেগুলো আছে এগুলো ডবল পল হওয়া উচিত। এটা উচিত, এটা মেনশন করা উচিত ছিল, এখানে উচিত ইয়ে করেনি। কিন্তু 2 × 1.5 যেটা, ওটা তোমাকে বুঝে নিতে হবে দুটো করে রান আছে, ঠিক আছে, এরকম ব্যাপারটা। আচ্ছা, এটা দেখো একটা এক্সাম্পল হচ্ছে যে তোমার লাইনটা এসে একটা মেন ডিস্ট্রিবিউশন বক্সে পড়লো, বাসে পড়লো, সেই বাস থেকেই আবার প্যারালালি করে তুলে আর একটা বাস করেছে, অর্থাৎ একটা বাস থেকেই প্যারালালি আর একটা বাস তুলে নিয়েছে, এরকমও হতে পারে। বা অ্যাজ পার লোড রিকোয়ারমেন্ট এভাবেও হতে পারে, যে একটা বাস আছে সেই বাস থেকে দেখো 32 অ্যাম্পিয়ার একটা বড় এমসিবির ভেতর দিয়ে সেকেন্ড বাসটা ইয়ে করেছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাজ পার লোড রিকোয়ারমেন্ট, তুমি কিভাবে তোমার লোডটাকে ডিস্ট্রিবিউশন করবে তার উপর। জাস্ট বিভিন্ন এক্সাম্পল দেখালাম যে এভাবে কিন্তু জাস্ট করা যায়, এবং এসএলডি গুলো এইভাবে ড্র করতে হয়, সেইটা দেখানো মেন উদ্দেশ্য, ঠিক আছে। স্যার যে এইখানে যেটা করেছে সেটা হচ্ছে 32 থেকে নিয়ে যে আবার 4টে ভাগ করেছে, সেখানে স্যার দুটো, আবার ওখানে দুটো 32 এটা বললাম, এগুলো ভুল আছে, একটু এগুলো ভুল আছে, এটা 40 এর হওয়া উচিত ছিল মিনিমাম। স্যার টোটাল লোড যদি একসঙ্গে অন করে দিই মেন সুইচ, তো দেখো এবার একটা কথা বলি, 32 অ্যাম্প তুমি বলছো স্যার, যদি 4টে 16 20 সব লোড যদি একসঙ্গে অন করে দিই, তাই তো, এটা বক্তব্য তোমার।
বাস্তব ঘটনা হলো যে যেগুলো তুমি 16 অ্যাম্পিয়ারের ব্রেকার দেখছো না, অ্যাকচুয়ালি সেই লোডগুলোর ভেতর দিয়ে 16 অ্যাম্পিয়ার কোনোদিনই ফ্লো হয় না। মানে আমি তোমাকে একটা হিসেব করে দেখিয়ে দিচ্ছি, দেখো 230 ভোল্ট ধরো তোমার সিস্টেম ভোল্টেজ, ইনটু তুমি করছো 16 অ্যাম্পিয়ার, কত লোড ওটা? 3 কিলোওয়াটের লোড। তোমার মনে হয় আমরা 3 কিলোওয়াটের কোনো লোড চালাই? যেখানে মানে এই দেখো এসি লাইনে কত দিয়েছে, এয়ার কন্ডিশনার লাইনে দিয়েছে 20 অ্যাম্পিয়ারের সুইচ দিয়েছে। তোমার আমি তো 230 ভোল্ট ইনটু 20 অ্যাম্পিয়ার করতে পারি, 4600 ওয়াট। একটা এসির লোড কখনোই 4600 ওয়াট নয়, একটা এসির লোড কিন্তু 1500 ওয়াট। তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে এই যে এসির লাইনে আমি 20 অ্যাম্পিয়ারের ব্রেকার দিচ্ছি, তার মানে বক্তব্যটা হলো 20 অ্যাম্পিয়ারের ব্রেকারটা দিচ্ছি, যদি শর্ট সার্কিট হয় অবশ্যই 20 অ্যাম্পিয়ারের উপর ফ্লো করবে, অ্যান্ড দ্যাট কন্ডিশনে এমসিবি আমার ট্রিপ করবে। আমি ইচ্ছে করে একটু ওভারডেটেড এগুলো ডিজাইন করা হয়েছে, এমনটা নয় যে চলো এরকম করে ডিজাইন করো যে এসি লোড, সরি এটা বড় হয়ে গেল কেন, এসি লোড মনে করি আমি, এসি তো 1500 ওয়াটের এসি হয়, তাহলে চলো 1500 ওয়াট ডিভাইডেড বাই 0.85 করলাম পাওয়ার ফ্যাক্টর, তার মানে তোমার 1764 ভিএ, 1764 ভিএ হচ্ছে আমার এসির লোড, সেটাকে ডিভাইড করলাম 230 ভোল্ট দিয়ে, তাহলে আমি দেখলাম যে 7.67 অ্যাম্পিয়ার। অর্থাৎ একটা এসি যদি চলে সে 7.6 অ্যাম্পিয়ার কারেন্ট মানে পাওয়ার নেবে। ঠিক আছে, তুমি চাইলে তাহলে 7 যদি নেয় তা তুমি 6 অ্যাম্পিয়ারে নিশ্চয়ই ব্রেকার লাগাবে না, ঠিক? তুমি বলছো স্যার 6 অ্যাম্পিয়ারের পরে কত ব্রেকার আছে, তুমি বলো স্যার 10 অ্যাম্পিয়ারের ব্রেকার হয়, যে চলো তুমি 10 অ্যাম্পিয়ার ব্রেকার লাগাও, ওই ব্রেকারটা বেশি দিন ভালো নাও টিকতে পারে, কিছু একটা গন্ডগোল হতে পারে, মানে কোনো মানে দীর্ঘদিন ধরে তো হাই অ্যাম্পিয়ার নিয়ে যাচ্ছ, তখন রেকমেন্ড করা হলো ভাই অত দিও, আরো বাড়াও, রেটিং বাড়াও, ও 16 অ্যাম্পিয়ারের ব্রেকার দিয়ে দাও। কারণটা কি? কারণটা হচ্ছে এটা নয় যে তোমার এসিটার লোড হচ্ছে 7.67 অ্যাম্পিয়ার, তাই তো? এসি যখন রানিং করছে 7.67 অ্যাম্পিয়ার ড্র করছে, ও কোনোদিনই 10 অ্যাম্পিয়ার ড্র করবে না বা 11 অ্যাম্পিয়ার ড্র করবে না। যদি শর্ট সার্কিট হয় তাহলে অবশ্যই 16 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ারের ওপরে ড্র করবে। সেই কারণেই আমরা এখানে যে ব্রেকারটা প্রোভাইড করব মাস্ট বি অফ 20 বা 16 অ্যাম্পিয়ার। আমার তো আননেসারি একদম টাই লোড লাগিয়ে লাভ নেই, তাতে করে ওই ব্রেকারটা বেশি দিন টিকবে না। তার মানে বক্তব্য হচ্ছে এটাই, যেটাকে তুমি ভাবছো যে 20 অ্যাম্পিয়ার 32 অ্যাম্পিয়ার সব কটা নিশ্চয়ই অন করে দিলে, বুঝতেই পারছো অত লোড অ্যাকচুয়ালি চলবেই না। এটা ইচ্ছে করে হায়ার রেটেড করা থাকে, ইচ্ছে করে, এবং ইচ্ছা করেও তাতে বড় কথা সবসময় পাওয়া যায় না, অ্যাভেলেবিলিটি হয় না। যেমন এই যে 10 অ্যাম্পিয়ারের ব্রেকার নিয়ে কদিনের কথা হচ্ছিল, তোমাদের কার বাড়ি থাকে যেন 10 অ্যাম্পিয়ার ব্রেকার আছে? হ্যাঁ আছে, ঠিক, B10। তো আমরা কিন্তু যখন ইয়ে করেছি আমরা 10 অ্যাম্পিয়ার কোনো ব্রেকার বাজারে পাইনি, আমরা 6 পেয়েছি, 6-এর পর 16 পেয়েছি। আমার এসি তো কারেন্ট নিচ্ছে 7.67 অ্যাম্পিয়ার, তাহলে আমাকে 16 অ্যাম্পিয়ারের ব্রেকার বসাতে হবে। তার মানে কি এই যে আমার 16 অ্যাম্পিয়ার লোড চলবে, সেটা কিন্তু কখনোই চলবে না। ঠিক আছে, দেখা হয়তো যেতে পারে যে চলো এই যে এই 4টে লোডই নিচের যে 4টে লোড আছে, আবার হ্যাঁ নিচের যে 4টে লোড আছে, এই 4টে লোডকে যদি আমি টানা অন করে দিই, খুব বেশি হলে অ্যাম্পিয়ারটা মেবি ওই 40-এর কাছাকাছি। দেখো এখানে আরসিডি লাগিয়েছে 40 অ্যাম্পিয়ারের, দেখেছো? তার মানে এইখানে যেটা 32 দেখিয়েছে, এটা 32 না হয় এটা 40 হলে এটা ঠিক ছিল। এটা এইটা হচ্ছে বলার বক্তব্য তোমাদেরকে। তোমরা এইখান থেকে এই জিনিসগুলো থেকে একটা করে নলেজ নাও যে আমাকে যদি একটা ব্রেকার লাগাতে হয়, সে ব্রেকারটা কত রেটিং এর ব্রেকার লাগাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে তুমি দেখে নেবে তোমার লোডের কারেন্টটা কত, সেই কারেন্টটার একটা ম্যাক্সিমাম কারেন্ট কত হতে পারে তার থেকে একটু ছাড়িয়ে যেটা হচ্ছে সেইটা লাগাও। অর্থাৎ আমি যেমন এসির লোডটা ক্যালকুলেশন করলাম কিরকম করে, যে কোনো লোড ক্যালকুলেশন এইভাবে করবে, কারণ লোড ক্যালকুলেশন করার সময় তোমাকে ধরে নিতে হবে, কারণ তুমি যে ওয়্যারটা ইউজ করবে সেই ওয়্যারের ভেতর দিয়ে শুধু অ্যাক্টিভ পাওয়ার যাবে না, রিঅ্যাক্টিভ পাওয়ারটাও কিন্তু যাবে। সেই জন্যই ও ক্রস সেকশনটাকে ঠিকঠাক ভাবে ধরে নিতে হবে। তোমার বাড়ির এসি লোড যদি হয় 1500 ওয়াট, ওয়াট মানে ওটা অ্যাক্টিভ পাওয়ার, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কত না, ডিভাইডেড বাই 0.85, মনে করো যদি তোমার 0.85 পাওয়ার ফ্যাক্টর হয়, এবং এই 1764, এই 1764 তোমার অ্যাকচুয়ালি ভিএ মানে অ্যাপারেন্ট পাওয়ার। এই অ্যাপারেন্ট পাওয়ারকে তুমি ডিভাইড করো তোমার সিস্টেম ভোল্টেজ দিয়ে, দেন ইউ উইল গেট ইউর কারেন্ট 7.67 অ্যাম্পিয়ার। যে অ্যাম্পিয়ারের মধ্যে অ্যাক্টিভ অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ অ্যাম্পিয়ার দুটো অ্যাম্পিয়ারই মিক্স খেয়ে আছে, কারণ দুটোই কিন্তু ওয়্যারের ভেতর দিয়ে যাবে। তাহলে আমার যদি 7.67
অ্যাম্পিয়ার যায়, তাহলে আমি ব্রেকার কত লাগাবো? তুমি যদি 10-এর ব্রেকার লাগাতে চাও লাগাতে পারো, আমি আগেই বলছি যেহেতু জাস্ট একটু স্লাইড ওপরে, ওই 10 অ্যাম্পিয়ার ব্রেকারটা প্রায় ট্রিপ করে যাবে, বেশি দিন চলবে না। তাহলে 10-এর পর নেক্সট অ্যাভেলেবেল হচ্ছে তোমার 16 অ্যাম্পিয়ার, তুমি 16 অ্যাম্পিয়ারের ব্রেকার লাগাও। বোঝা গেছে ব্যাপারটা? সবার কাছে ক্লিয়ার হলো? আচ্ছা, এর পরে যে ছবিটা দেখো, এটা না সিঙ্গেল লাইন ডায়াগ্রাম না ওয়ারিং ডায়াগ্রাম, কিন্তু এগুলোকেও আমি এসএলডি বলবো। কিন্তু কেন এই জিনিস, তার কারণটা হচ্ছে, এবার এখানে একটু খুলে বলি ব্যাপারটা। এখানে যে লোডটা দেখানো হয়েছে, এই লোডটা কিন্তু 3 ফেজ লোড, আগেগুলো ছিল সিঙ্গেল ফেজ। এবং ধরো এই 3 ফেজ লোড কোন একটা জায়গায় এসেছে, আসার পর আমরা কি করছি, এই লোডটাকে, আমাকে তো 3 ফেজের লোডটা, সব লোড তো 3 ফেজ নয়, আমার ঘরে টিউবলাইট, ফ্যান, ল্যাম্প, এগুলো তো 3 ফেজ নয়, এগুলো সিঙ্গেল ফেজ লোড হতে পারে। কোনো মোটর ফোটর ওগুলো 3 ফেজ হতে পারে, লেদ মেশিন 3 ফেজ হতে পারে। কিন্তু আমার ঘরে, ঘর বলবো না, ধর একটা একটা একটু বড় সড়ো ফ্যাক্টরি জাতীয় গোছের কিছু একটা, ও ক্ষেত্রে আমার লাইট, ফ্যান এগুলো তো সিঙ্গেল ফেজ। আমাকে তাহলে এসএলডির মধ্যে এটা মেনশন করে দিতে হবে যে কোন ফেজ থেকে কোনটা কানেক্টেড। দেখো এখানে একটা 3 ফেজ দেখানো হয়েছে, কাট আউটটা থেকে বুঝতে পারছো যে এটা একটা 3 ফেজ লাইন, এবং একটা এনার্জি মিটার রয়েছে, 3 ফেজ এনার্জি মিটার। তারপরে দেখো এটাকে সিঙ্গেল লাইনই দেখানো হয়েছে। সিঙ্গেল লাইন মানে এই ভাবো না যে একটা তার যাচ্ছে, এখানে কিন্তু 3টে তারই যাচ্ছে, 3টে নয় 4টে তারই যাচ্ছে, আর ওয়াই বি অ্যান্ড এন। শুধু তাই নয়, 40 অ্যাম্পিয়ার বা 60 অ্যাম্পিয়ারের যে মেন সুইচ বোর্ডটা, তারপর কি রয়েছে, একটা দেখো টিপিএন রয়েছে। টিপিএন মানে বলেছিলাম 3 ফেজ অ্যান্ড 1 নিউট্রাল, মানে একটা আরসিডি, টিপিএন একটা ব্রেকার আছে, এই মানে আরসিসিবি আছে। আরসিসিবির পর এটা কিন্তু 3টে লাইন, 3টে লাইনকে দেখো 3টে বাসে ভাগ করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমার 3টে বাস ওপর থেকে। এবং এটা বলতে পারো স্যার এতক্ষণ 3টে ফেজকে আপনি একটা তার দিয়ে দেখাচ্ছিলেন, এখন 3টে ফেজকে আপনি 3টে তার দিয়ে কেন দেখাচ্ছেন? উত্তরটা আর কিছুই নয়, উত্তরটা তোমরা ভালো করে ডায়াগ্রামটা দেখলে তোমার উত্তর পেয়ে যাবে। কারণ দেখো প্রথম 5টা লোড, মনে করো যদি আর ওয়াই বি ফেজ হয়, তাহলে প্রথম 5টা লোড দেখো বি ফেজ থেকে কানেক্টেড, পরের 5টা লোড দেখো পরের ফেজটা থেকে অর্থাৎ ওয়াই থেকে কানেক্টেড, আর এই লোডগুলোকে দেখো যেগুলো আমি হাত বোলাচ্ছি, এগুলো দেখো আর ফেজ থেকে কানেক্টেড। এবং কিছু পরিমাণ লোড আছে, মানে এখানে একটা মোটর আছে, এখানে একটা হাই অ্যাম্পিয়ারের এসি আছে, আর একটা মোটর আছে, এগুলি দেখো সব দেখো 3 ফেজ লোড, দেখতে পাচ্ছ 3টে করে ডট থেকেই কানেক্টেড। শুধু তাই নয়, এখান থেকে লাইনটাকে প্যারালালি ভাগ করেছিল, আর একটা জায়গাতেও 3 ফেজ বাস নিয়ে গেছে, সেখানেও দেখো বি ফেজ থেকে 3টে লোড, ওয়াই ফেজ থেকে 3টে লোড, আর আর ফেজ থেকে 3টে লোড, এইভাবে ওরা কানেক্ট করেছে। আগেই বলছি তোমাকে, তুমি যখন ওয়ারিং করছো তোমাকে কিন্তু লোডের ব্যালেন্সটা রাখতে হবে, অর্থাৎ 3টে ফেজকে যেন ইকুয়াল ব্যালেন্সে পায় সেইভাবে তোমাকে ডিজাইন করতে হবে। কিন্তু এটা কিন্তু একটা এসএলডি, স্টিল এসএলডি হয়েও এসএলডির ভেতরেও তোমাকে বুঝিয়ে দিতে হবে যে কোন ফেজ থেকে কোন লোডগুলি কানেক্টেড। সেই কারণে এখানে 3টে বাস এইভাবে দেখানো হয়েছে। সবাই আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? কারো মনে আশা করি কোনো কনফিউশন নেই? একটু ভালো করে তাকালে একটু লোডগুলোকে দেখো তোমরা। দেখো মনে করি এটা 3টে যে লাইন, আমি এটা জুম করি আর একটু, বেশ 3টে যে লাইন দেখো, মনে করো আর ওয়াই এবং বি। তো বি ফেজ থেকে যে লোডগুলি কানেক্টেড ছিল দেখো সেখানে 6 এবং 20 অ্যাম্পিয়ারটা ধরো এসিতে গেছে, ওটা ধরো এইভাবে কানেকশন করেছে, চলো ঠিক আছে মেনে নিচ্ছি। তো 6 ব্যাস, তাহলে কত হলো 20 আর তোমার 424, প্রায় 44 অ্যাম্পিয়ার এখান থেকে দিল। পরের ফেজটাও তাকাও, 6 বোঝা যাচ্ছে? আবার পরেরটা দেখাও 6 তার মানে তোমরা বুঝতে পারছো এখানে স্পেয়ার রেখেছে, এটা যদি স্পেয়ার লাইন, ধরে নিচ্ছে ওটা একটা এসি বসতে পারে। তা আমার ঘরে যদি 3টে এসি থাকে, দেখো 3টে এসিকে 3টে ফেজ থেকে আমি দিয়ে দেবো। শুধু তাই নয়, এই দিকের ঘরগুলোর যাবতীয় লাইট ফ্যান আমি যেখান থেকে দেবো, ওই দিকের ঘরগুলোর লাইট ফ্যান মেবি অন্য ফেজ থেকে দেবো। যাই করি আমাকে 3টে ফেজকে ব্যালেন্স করতে হবে। আমি তো এটাও করতে পারতাম, তোমরা বলতে পারো স্যার আমরা কাজ তো করতে পারি, কি করব না, চলো 6 অ্যাম্পিয়ারের 3টে করে, অর্থাৎ মনে করো সমস্ত লাইটগুলো দিলাম আর ফেজ থেকে, সমস্ত ফ্যানগুলি দিলাম বি ফেজ থেকে, আর দুটো এসি কে দিয়ে দিলাম বি ফেজ থেকে, মানে আর ওয়াই বি। হ্যাঁ, আর ফেজ থেকে মনে করো লাইট, বি ফেজ থেকে ফ্যান, আর তোমার হচ্ছে ধরো তোমার ইয়ে
আর ওয়াই আর বি ফেজ থেকে মনে করো তোমার লোড এসি গুলো দিয়ে দেবো। যদি ওইভাবে করতে যাও, দিয়ে দেখাও যে স্যার দেখুন আমি ব্যালেন্স করে দিয়েছি, বা তুমি যা হোক করে তো একটা দুটো এদিক ওদিক নাড়িয়ে তুমি ব্যালেন্স করে দিলে, আমার প্রশ্ন সেটা কি ঠিক ডিজাইন হলো? যদি না হয় সেটা কেন? লোডের পরিমাণগুলো আছে না, নেচারগুলো আলাদা, লোডের নেচার গুলো আলাদা, এক্স্যাক্টলি। লোডের যেমন লাইটিং লোড যেগুলো, সেগুলোকে আমি ধরে নিতে পারি যে যদি ল্যাম্প হয় ধরো একদম একদম দারুণ 0.8 পাওয়ার ফ্যাক্টরের জিনিস, এই 0.8 বলছি পুরো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের যদি ল্যাম্প হয়, যদি ফ্যান হয় 0.8 পাওয়ার ফ্যাক্টর, যদি এসি হয় 0.75 পাওয়ার ফ্যাক্টর, বা আবার অন্য কোনো লেদ মেশিন আরো বাজে পাওয়ার ফ্যাক্টর, তাহলে লোডের প্রত্যেকটা লোডের নেচার, সেই লোডের কারেন্ট টানার ধরন সবকিছু আলাদা। আমি তাহলে চাইবো যা কিছু হবে সব তিনটের যত বাজে লোডই হোক যত ভালো লোডই হোক, সবাই আর ওয়াইবি সবার কাছ থেকে যেন ইকুয়ালি সমানভাবে সবাই পায়। এইটা কিন্তু গুড ডিজাইন। আর তুমি যদি এমনটা করো যে সমস্ত লাইটিং লোড গুলোকে আমি আর ফেজ থেকে দেবো, হ্যাঁ তাহলে কি হলো, আর ফেজটা দেখো স্টেবল আছে, সাপোজ ওই ফেজে পাওয়ার ফ্যাক্টর ভালো, বি ফেজে পাওয়ার ফ্যাক্টর বাজে, এইটা একটা বাজে ডিজাইন। এতে করে কি হয়, আর ফেজের লাইনটা যতদিন টিকবে ওয়াই ফেজের লাইনটা ততদিন ভালো নাও টিকতে পারে। সেই জন্য এইখানে যে তোমাদের দেখানো এই জিনিসটা কেন দেখাচ্ছি, তার কারণটা যেখানে তোমাকে বোঝাতে চাইছি এটাই, যে দেখো যাই লোড তোমার কাছে থাকুক, তোমার কিন্তু এইভাবে লোডটা ইকুয়ালি ভাগ করতে হবে। এবং কিভাবে ভাগ করছো না করছো, তোমাকে যদি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হলো তিনটে ফেজের তিনটে বাসকে তোমাকে আলাদা বোঝাতে হবে যে কোন বাস থেকে কোন লাইনগুলি কানেক্টেড। স্যার বলো। বলছি এখানে তো প্রতিটা মানে ফেজে 44 অ্যাম্পিয়ার করে ভাগ করেছে, কিন্তু স্যার বাস্তব ক্ষেত্রে তো মানে হয়তো একদম ইকুয়ালি ভাগ করা গেল না, না ডিফারেন্সটা কতটা করা যেতে পারে ফেজগুলোর মধ্যে? তোমার বাড়িতে ধরো কতটা লোড আছে তার উপর ডিপেন্ড করছে। তুমি বলে স্যার আমি যেখানে ওয়ারিং করতে চলেছি আমার এখানে 100 কিলোওয়াটের লোড আছে, 100 কিলোওয়াট। আমি প্রথমেই তার থাম রুল হচ্ছে 100 কিলোওয়াটকে তিনটে পার্টি যদি ভাগ করো 33 কিলোওয়াট করে হয়। তুমি যদি মেনটেন করতে না পারো যে স্যার আমি 33 কিলোওয়াট করে সবগুলো মেনটেন করতে পারছি না, হোয়াট মে বি দ্য ডিফারেন্স বিটুইন দিস টু লোডস, এই তো তোমার কোশ্চেন দুটো ফেজের মধ্যে। তো সেইটা হচ্ছে দেখে নেবে যে এই অ্যাম্পিয়ার তোমার কিলোওয়াট হিসেবে বলছি, তো 33 কিলোওয়াট করে যদি নাও করতে পারো তুমি হয়তো 32 32 34 করতে পারো, বা কিন্তু চেষ্টা করবে 1 থেকে 2 কিলোওয়াটের মধ্যে যেন লোডটা থাকে। আমি অ্যাম্পিয়ার বেসে বলবো না, অ্যাম্পিয়ার বেসে ভাবে বলা যায় না, অ্যাম্পিয়ার কখন কে কত অ্যাম্পিয়ার টানবে বলা যায় না। বেটার হচ্ছে লোড পার্সপেক্টিভে, অর্থাৎ যদি তোমার বাড়িতে 100 কিলোওয়াটের লোড থাকে তাহলে তিনটে ফেজকে তুমি 33 কিলোওয়াট করে দেওয়ার চেষ্টা করো। যদি 33 করে দিতে নাও পারো, চেষ্টা করো 32 32 34 সরি 32 32 35 ওভাবে চেষ্টা করতে পারো, বা না সরি 32 32 তাও বেশি হচ্ছে। 32 মানে আমি বলতে চাইছি যে তোমার দুটো ফেজের মধ্যে ডিফারেন্স যেন 1 থেকে 2 কিলোওয়াটের ভেতরেই থাকে, তার বেশি যেন লোডের ইয়েটা না হয়ে যায়। অর্থাৎ একটা ফেজ আর একটা ফেজের মধ্যে 1 থেকে 2 কিলোওয়াটের মধ্যে গ্যাপিংটা রাখা চলে। বোঝাতে পারলাম? এটা রাখতেই হয়, কারণ যখন ডিস্ট্রিবিউশন বক্স ডিজাইন হতো আমাদের ইয়েতে ফ্যাক্টরিতে, তখন আমরা এটাই করতাম। ডিস্ট্রিবিউশন বক্স ডিজাইনের সময় আমরা ম্যাক্সিমাম 2 কিলোওয়াট পারমিশন দিতাম, অর্থাৎ যদি সবকটা লোড এও করা হয় যেন মোটামুটি ওই 2 কিলোওয়াটের গ্যাপিং যেন না থাকে 100 কিলোওয়াটের পার্সপেক্টিভে দাঁড়িয়ে। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল বোধহয় আছে 5%, মানে 100 কিলোওয়াটের যদি ডিজাইন হয় তুমি 5 কিলোওয়াট অব্দি এদিক ওদিক করতে পারো। এটা বোধহয় থাম রুল, মানে থাম রুল বলছি, এটা বোধহয় একটা রুল বলা আছে 5% বা এরকম কিছু একটা ছিল, কিন্তু ওটা আমরা চেষ্টা করতাম 2 কিলোওয়াটের মধ্যে রাখতে। 5% অব্দি অ্যালাউয়েবল এরকম কি একটা ব্যাপার আছে, মানে 100 কিলোওয়াট যদি হয় তুমি 5 কিলোওয়াট এদিক ওদিক করতে পারো, তার বেশি করো না। এটা বক্তব্য। ওকে, এটাও দেখো একটা লোড এরকম করেছে, মানে ওই একই, জাস্ট একটু দেখে নিয়ে বুঝতে পারবে কি, জাস্ট বিভিন্ন রকম এক্সাম্পল দিয়েছে, এখানে আর কিছু নেই। আচ্ছা, এইখানে যেগুলো আছে এইগুলো তোমরা নিজেরা দেখো, আমি বলে দেবো না এগুলো। এই পাতাটাই যাবে, তোমাদের কাছে পিডিএফটা পাঠিয়ে দিয়েছি। এক্সাম্পল অফ লাইটিং সার্কিট স্কিম্যাটিক, অর্থাৎ সিঙ্গেল একটা সুইচ দিয়ে একটা লাইট যখন জ্বালাবে, এ তো বাচ্চাদের কাজ, ছোট জ্ঞান হওয়া থেকে এটা করে আসছো তোমরা, যে ছবিটা দেখিয়েছে। নিউট্রালটাকে ডাইরেক্ট আর ফেজটাকে সুইচের ভেতর দিয়ে নিয়ে গিয়ে ল্যাম্পে,
একটা সুইচ থেকে দুটো ল্যাম্প প্যারালালি করতে হয়, তাহলে নিউট্রালটা হবে দেখো কমন, এই দেখো কমন পয়েন্ট, আর ফেজটা গেল এটাতেও গেল বা এটাতেও গেল। এটা হচ্ছে দুটো ইন্ডিভিজুয়াল সুইচে দুটো ল্যাম্প কন্ট্রোল। নিউট্রালটা দেখো এখানে কমন। এগুলো সোজা জিনিস, এগুলো আমি কিছু বলবো না, এগুলো তোমরা নিজেরা দেখো, না বুঝতে পারলে আমাকে বলো। এই প্রত্যেকটা জিনিস নিজেরা দেখবে, আমি কিচ্ছু বলে দেবো না। এটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল সুইচ, এইটা অর্থাৎ এই ক্রসেও করা যায় বা ডাইরেক্টও করা যায়। অর্থাৎ এই ইন্টারচেঞ্জেবল সুইচ হচ্ছে ধরো এ বি সি ডি আছে, তো তো এ এর সঙ্গে ডি, বি এর সঙ্গে সি কানেক্টেড। ইন্টারচেঞ্জেবল সুইচ হচ্ছে এটাকে ঘোরালে এ এর সঙ্গে বি, সি এর সঙ্গে ডি, এভাবে কানেকশন করা যায়। নিজেরা দেখো এইগুলো, নিজেরা দেখো, এগুলো আমি বলবো না, এগুলো একদম সোজা জিনিস, কিচ্ছু নেই। একটা টিউবলাইটের কানেকশন তো সবাই জানে, এগুলো কিছু আছে এগুলো বলো। সকেটের কানেকশন, আর্থিংটাকে উপরে দিতে হয়, নিউট্রালটাকে বাঁ দিকে দিতে হয়, আর ফেজটাকে এখানে দিতে হয়, সবাই জানে। এখানেও তাই, প্যারালাল করেছে। এটা দেখো রিং মেন ডিস্ট্রিবিউশন পড়েছিলাম, রিং কানেকশন। অর্থাৎ তুমি যদি এইরকম এরকম ধরো 1 2 3 4 5 করতে, তাহলে লাস্ট এন্ডে যেতে থাকবে তার কাছে ভোল্টেজ ড্রপ হয়ে যেতে পারে। সেই জন্য বলেছিলাম রিং মেন ডিস্ট্রিবিউশন পড়েছিলাম, তোমাকে বলেছিলাম যে রিং এর মতো করে বাঁধতে। অর্থাৎ প্রত্যেকটা লাইন দেখো এদিক থেকেও কানেক্টেড, এদিক থেকেও কানেক্টেড, সবাই প্যারালাল করে রিং এর মতো বাঁধা আছে, কারো কাছেই কোনো ভোল্টেজ ড্রপ হবে না। ঠিক আছে, এখানে একটা টেবিল আছে, এগুলো জাস্ট একটু দেখে রেখো। পিডিএফটা আমি শুধুমাত্র পড়ার জন্য দিচ্ছি না, ভবিষ্যতে যদি কখনো কাজে লাগে পিডিএফ গুলো সেইভাবেই জোগাড় করা হয়েছে, এবং ভবিষ্যতে যদি কখনো কোনো ডিজাইন করতে কাজে লাগে পিডিএফ গুলো রেখে দিও। কারণ দেখো রিং ম্যান রেডিয়াল হলে কতটা অব্দি অ্যাম্পিয়ার তুমি অ্যালাউ করতে পারবে, কত এমসি বসাতে পারবে, কত তার দেবে, এগুলো সব করা আছে। এবং রিং ম্যান ডিস্ট্রিবিউশন হলে কতটা জায়গা কভার করতে পারে, যদি 50 স্কোয়ার মিটার জায়গা হয় তুমি রেডিয়াল দিতে পারো, যদি 100 স্কোয়ার মিটার জায়গা তোমাকে কভার করতে হয় তাহলে অবশ্যই রিং ম্যান দাও। এই গাইডেন্স গুলি রয়েছে এখানে। হ্যাঁ আচ্ছা বেশ, এইগুলো আমি এখন আর বলছি না। আমি একটা জিনিস বলে দিই, এগুলো থাক, এখানে কি আছে আমি একবার না হয় একবার দেখে, তোমরা একবার নিজেরা দেখে নেবে, বা আমি আবার ডিটেল বলে দেবো। এটা এই পিডিএফটা মাঝে মাঝে হয়তো আসতে হবে আমাদেরকে, তোমরা নিজেরা একবার ঘেটে দেখো। আমি তারপর যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা আমি বলেই দেবো, সব সব মনে রাখতে হবে না, কোন কোন জায়গা ইম্পর্টেন্ট সেটা আমি জাস্ট পরে বলে দেবো, ঠিক আছে। বাট এই রেসিডেন্সিয়ালের জন্য খুব ভালো একটা গাইডলাইনের পিডিএফ এটা। তোমাদেরকে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে তোমাদেরকে এইরকম একটা ইয়ে আসবে তোমাদেরকে অঙ্ক। দেখো এটা ম্যাট্রিক্স থেকেই মানে কাটা, বুঝতে পারছো ছবিটা। 2008 10 বা আর তারপরেও এসেছে, এই অঙ্কগুলো রিপিট হয়েছে। তোমাদের অঙ্কগুলো এইভাবে আসে, সেইটা দেখানোর জন্য যে কিরকম প্রবলেম আসে এবং সেগুলোর উত্তর কি করে করতে হয়, আমরা পরের দিন এই উত্তরটা করব, এই নিউমেরিক্যাল প্রবলেমটা পরের দিন করব, এবং করলে তোমাদের একটু আইডিয়াটা ক্লিয়ার হবে যে তোমাদেরকে কি করে অঙ্কগুলো করতে হবে, এস্টিমেশন গুলো। কি বলেছে, পজিশনস অফ ল্যাম্পস অ্যান্ড ফ্যান এটসেট্রা অফ এ স্মল হাউস ইজ শোন ইন ফিগার 1, অর্থাৎ এই ছবিটা দেখানো হয়েছে। মেক অ্যান এস্টিমেট অফ দ্য মেটেরিয়ালস রিকোয়ার্ড ফর দ্য ওয়ারিং অফ দ্য হাউস উইথ পিভিসি কেবল ইন পিভিসি কেসিং, অর্থাৎ কেসিং দিয়ে ওয়ারিং করতে বলেছে, আর পিভিসি ইনসুলেটেড কেবল দিয়ে, মানে যেরকম যে কেবলগুলো হয় নর্মাল ওই কেবল দিয়ে। অ্যাজিউম নেসেসারি ডাইমেনশন, তোমার যাবতীয় যা দরকার তুমি নিজের মতো করে নাও। এবার কেন, এবার কি এই ছবিটা দেওয়া আছে, ছবিতে দেখতে পাচ্ছ একটা ঘর 3 মিটার বা 2.5 মিটারের, এই যে ছবিটা দেখানো হচ্ছে ঢেউ খেলার মতো, এটা হচ্ছে ফ্যান। অর্থাৎ এই ঘরের মাঝখানে একটি ফ্যান বসবে আর 3 দিকে 3টি ল্যাম্প বসবে। এই ল্যাম্পের এই যে ল্যাম্পটা দেওয়াল থেকে একটু সামনে, এইটার অর্থ কি, এই প্রত্যেকটা অর্থ আমি পরের দিন বোর্ডে ছবি এঁকে এঁকে বোঝাবো, কারণ এটা বোর্ড ওয়ার্ক না করলে হবে না, এই জিনিসটা বোঝানো যাবে না। দ্বিতীয় হচ্ছে দেখো এখানে একটা এসবি মানে এখানে ধরে নিতে হবে যে সাববোর্ড মানে সুইচ বোর্ড, বেসিক্যালি সুইচ বোর্ডটাকে এরকম জায়গায় দিতে বলেছে। এটা হচ্ছে এমএস মানে মিটার আর সাপ্লাই এটা। আবার দেখো এইখানে একটা, এটা হচ্ছে বারান্দা, এটা বুঝে নিতে হবে, এইটা আমার বেডরুম আর এইটা হচ্ছে তার সঙ্গে অ্যাটাচ বারান্দা, মানে শুধু বেডরুম আর বারান্দা আছে, এইটুকু ইলেকট্রিক সাপ্লাই করতে হবে। এবং এইখানে এমএস মানে এইখানে হচ্ছে মিটার বক্স ইত্যাদি হবে, এবং বারান্দাতেও এইখানে একটি ল্যাম্প আছে। আবার দেখো এইখানে একটি, এইটা মনে হয় একটা ছোট ল্যাম্প আছে, দেখতে দেখতে হবে একটা কি। তো ল্যাম্পটা কত দূরে বসবে, সুইচ বোর্ডটা কত নিচে বসবে, বা সুইচ বোর্ড থেকে এর কি গ্যাপিং হবে, এইসব কিন্তু তোমাকে বলার নেই, তোমাকে শুধু বাড়ির ডাইমেনশনটা বলা আছে। যে দেখো এটা 1 মিটারের চওড়া একটা বারান্দা,
এইটা প্রায় অর্ধেক, মানে ধরে নিতে পারি এটা যদি 3 মিটার হয় তাহলে এইটা হচ্ছে এই বারান্দাটা কতটা লেন্থ, প্রায় 1.5 মিটার। বুঝে নিতে হবে নিজেকে, এই যে অ্যাজিউম নেসেসারি ডাইমেনশন, ওই জন্য অ্যাজিউম করে নিতে হবে। সুইচ বোর্ডটাকে আমি কত দূরে দেবো আমার নিজের আইডিয়া, কোন জায়গায় দেবো আমার নিজের আইডিয়া, কোন হাইটে দেবো, এই ল্যাম্পগুলির কি হাইট হবে, হ্যাঁ এই প্রত্যেকটা নিজের আইডিয়া থেকে করে 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 নিতে হবে। এবং একটা ছোট প্রবলেম দিয়ে আমি স্টার্ট করছি তোমাদের নিউমেরিক্যাল, এবং দেখবে যে কতটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। তো এই ভাবনা চিন্তাগুলো করতে করতে যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন দেখবে জিনিসটা আরো শক্ত লাগবে না। ঠিক আছে, তো পরের দিন আমরা এই অঙ্কটা থেকে স্টার্ট করব, বেটার হয়। আর যদি দরকার হয় ওই পিডিএফটা তখন পরে পরে তোমাদের বলে দেবো, যে পিডিএফটা নিজেরা ঘেঁটো, যে পিডিএফটা পাঠালাম নিজেরা একটু ঘেঁটো, ভালো লাগবে পড়তে। দেখবো অনেক রুলস অ্যান্ড রেগুলেশন বলা আছে, যে কোনখানে কিরম তার দেওয়া উচিত, কোনখানে কি করা উচিত, সব রুলস সুন্দর বলা আছে অনেক কিছু। ভালো পিডিএফটা, খুবই ভালো, দেখতে পারো। আমি পরে বলে দেবো যে কোনগুলো তোমাদের জানার বিষয় আর কোনগুলো এক্ষুনি আর জানার দরকার নেই, পরে জানলেও হবে আর কি। হ্যাঁ, এটা পরে বলে দেবো। কারো কিছু কোশ্চেন আছে? তাহলে আমি রেকর্ডিং স্টপ করবো। নেই তো? ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই,